হ্যালো স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব ক্লাস 10 যে তাপের ঘটনাসমূহ, যে থার্মাল যে এক্সপেনশন, যে তাপীয় প্রসারণ, সেটা কিভাবে হয়, তাপ চ্যাপ্টার যেটা, সেটা আমরা কিন্তু আজকে আলোচনা করব। আজকে এই ভিডিওতে আমরা চেষ্টা করব শেষ করার। তাহলে ভালোভাবে তোমরা কিন্তু দেখবে এবং বাড়িতে ভালো করে এই জিনিসগুলো পড়াশোনা করবে। তো আজ শুরু করা যাক তাপীয় প্রসারণ দিয়ে। তো তোমরা আমি যেগুলো করব, যেগুলো ভালোভাবে কিন্তু তোমরা ভালো করে বুঝে নেবে আগে। এটা বোঝার জন্যই কিন্তু চ্যানেলটা খোলা, সব কিছু যে আছে তোমাদের সিলেবাসে সব কিছু কিন্তু সরলভাবে বুঝিয়ে দেওয়া হবে। তাহলে শুরু করা যাক। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা পাশে অবশ্যই একবার বাজিয়ে দেবে। তাহলে দেখো, প্রথমে আমরা করব কি, আমাদের তিন ধরনের আমাদের জিনিস আমরা কিন্তু জানি। একটা হচ্ছে কঠিন পদার্থ, একটা তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ। এটা আমাদের কিন্তু জানতে হবে। আমাদের তিনটা অবস্থা থাকে। একটা হচ্ছে কঠিন দশা, একটা হচ্ছে আমাদের পৃথিবীতে যা সমস্ত জিনিস আছে তার মধ্যে আমরা কিন্তু এই তিনটি দশাই পাই। একটা হচ্ছে কঠিন দশা, একটা হচ্ছে তরল, আর একটা হচ্ছে 3 নম্বর যদি আমি করি তাহলে সেটা হবে গ্যাসীয়। এটা আমাদের কিন্তু আগে মাথায় রাখতে হবে, কঠিন, তরল এবং গ্যাসীয়। তাহলে এখানে দেখো, কঠিন পদার্থ মানে কোনটা বলে? কঠিন পদার্থ ধরো যে কোনো জিনিস হতে, এই যে একটা পেন আছে, সেটাও একটা কঠিন পদার্থ হতে পারে। বা আমার কাছে ধরো এই জিনিসটা একটা আছে, এটা হচ্ছে কঠিন পদার্থ। কঠিন পদার্থ মানে কি, এর উপরে একটা কিন্তু ক্ষেত্রফল হচ্ছে, একটা ক্ষেত্রফল, মানে ক্ষেত্রফল কাকে বলে? এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। তাহলে কঠিন পদার্থে কী আছে? দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে এবং ক্ষেত্রফল। দৈর্ঘ্য প্রস্থ মানে এটা উপরে যেটা আছে ক্ষেত্রফল, এবং কি থাকবে? এর একটা উচ্চতাও থাকবে। এই যে দেখো কতটা উঁচু হয়ে আছে, এটাকে বলা হয় আমাদের উচ্চতা। তাহলে কঠিন পদার্থে কী থাকবে? তিনটে জিনিস থাকতে পারে, দৈর্ঘ্য, প্রস্থ আর ক্ষেত্রফল যেটাকে বলা হয়, এবং কি থাকবে? উচ্চতা। তাহলে সাপোজ এখন ধরো যে আমি এটাকে তাপ দিলাম, এই জিনিসটাকে আমি একটা তাপ দিলাম, তাহলে তাপ দেওয়ার পর কি হবে? সেটা কিন্তু বাড়বে। তাহলে কীভাবে বাড়বে? যদি তাপ দিই তাহলে কী হবে? চারদিকটায় বাড়বে, ক্ষেত্রফলটা বাড়বে, মানে দৈর্ঘ্যটা বাড়বে, দৈর্ঘ্যটাও বেড়ে যাবে, প্রস্থও বাড়বে সমানভাবে, এবং এর উচ্চতা, এটাও তিনটে জিনিসই বাড়বে। সেই জন্য বলা হয় কঠিন পদার্থের কিন্তু তিনটে জিনিস আছে। কি? একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ। কঠিন পদার্থের তিনটে, কঠিন পদার্থের কে যে 3 প্রকারের প্রসারণ হতে পারে কঠিন পদার্থের। কি কি হতে পারে? 1 নম্বর হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, মানে দৈর্ঘ্যর দিকে বাড়লে সেটাকে বলে দৈর্ঘ্য প্রসারণ। দৈর্ঘ্য প্রসারণ। 2 নম্বর হচ্ছে ক্ষেত্র প্রসারণ, মানে ক্ষেত্র বাড়বে, ক্ষেত্র প্রসারণ। আরেকটা কি হবে? 3 নম্বর হচ্ছে আয়তন প্রসারণ। আয়তন প্রসারণ, আয়তন প্রসারণ। এতে তিনটে জিনিস কিন্তু বাড়বে। আয়তন কাকে বলে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তিনটের গুণফলই হচ্ছে আয়তন। তাহলে দৈর্ঘ্য বাড়ছে, প্রস্থও বাড়ছে, উচ্চতাও বাড়ছে, উচ্চতা পরিবর্তন হচ্ছে, তাহলে সেটা আয়তন প্রসারণ হয়ে যাবে। ক্ষেত্র প্রসারণ, শুধু দৈর্ঘ্য আর প্রস্থটা যেটা হচ্ছে গুণ করলে যেটা দৈর্ঘ্য প্রস্থ বাড়লো সেটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ। আর দৈর্ঘ্য মানে শুধু লম্বার দিকে যদি বাড়ে কোনো জিনিস, সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ। তো 3 ধরনের প্রসারণ আমাদের লক্ষ্য করা গেল কঠিন পদার্থের ক্ষেত্রে। এবার যে দেখি যদি তরল পদার্থের ক্ষেত্রে কি কি প্রসারণ হয়। শুধু তরল পদার্থের ক্ষেত্রে কি কি প্রসারণ হয়? তরল পদার্থটা পরে আসছি, আলোচনা করছি, আগে কঠিনটাকে আমরা আলোচনা করে নিই। তাহলে কঠিন পদার্থকে কিন্তু 3টা প্রসারণ করা যায়। 3টা প্রসারণ কঠিনের, 3টা জায়গা, একটা দৈর্ঘ্য প্রসারণ, একটা ক্ষেত্র প্রসারণ। তাহলে প্রথমে আমরা তরল গ্যাসীয়টা পরে আলোচনা করছি, আগে কঠিন পদার্থের প্রসারণটা কিভাবে হয় সেটা আমরা দেখি। দেখো, কঠিন পদার্থ একটা দেখবে যে আমরা গরুর গাড়ির যে চাকা থাকে, এটা ধরো গরুর গাড়ির চাকা, এটা হচ্ছে গরুর গাড়ির চাকা, এটা একটা চাকা। তাহলে এর কাঠের চাকা আছে, এই কাঠের চাকায় কিন্তু আমরা একটা বের পড়াবো, মানে কাঠেরটা যাতে না ক্ষয়ে যায় তার জন্য আমাদের কি লোহার দিয়ে তৈরি একটা পাতগুলি এর উপরে বের পড়াতে হয়, এটাকে বের বলা হয়। তাহলে এটা লোহার তৈরি করলাম, লোহার, এটাকে বের পড়ালাম। তো
তাহলে বিয়ের এটা পড়াচ্ছি, তাহলে কিভাবে এর উপরে এঁটে বসে থাকছে দেখো। তাহলে কি করছে, এর যে একটা যে চাকা আছে, ধরো এটা চাকা, এই চাকাটার আমাদের উপরে লোহার বের পড়াবো। তাহলে কি হবে, এই চাকার থেকে কিন্তু ছোট, এই চাকার যে গোটা পরিধি আছে, এই যে পরিধি আছে, এর কিন্তু থেকে ছোট একটা পাত বানাতে হবে। এর থেকে ছোট লোহার একটা পাত বানাবে। তার মানে ধরো এর থেকে এইটুকু বানাবো, ছোট করলাম, এর থেকে কিন্তু সাইজটা ছোট হবে। ছোট হওয়ার পরে কি হবে, এটাকে আমি দৈর্ঘ্য তাপ দেব। তাপ দেওয়ার পরে কি হবে, এটা বেড়ে যাবে। এর থেকে ছোট আছে, হালকা একটু ছোট করব, তাপ দিলে কি হবে, প্রসারণ হবে। তাহলে প্রসারণ হবে, এর ক্ষেত্র প্রসারণ হচ্ছে। ক্ষেত্র প্রসারণে কী করবো, এর উপরে যখন বসিয়ে দেবো তখন কি হবে, এ বেড়ে ঠিক বসে যাবে। এরপরে যখন ঠান্ডা হবে তখন কি হবে, এর উপরে চেপে বসে যাবে। যখন ঠান্ডা হবে তখন আমরা কি জানি, প্রসারণ কিন্তু সংকোচন হয়ে যায়। তখন যে এটা আছে ক্ষেত্রফলটা আমাদের ঠান্ডা হলে সংকোচন হবে, আর তাপ বাড়লে প্রসারণ হবে। তাহলে আমি যদি তাপ কমিয়ে দিই, যখন ঠান্ডা করে দিলাম, তাহলে কী হয়ে যাবে, সংকোচন হয়ে যাবে। তাহলে এর উপরে লোহার আঁটটা শক্তভাবে ধরে থাকে। একই রকম রেল লাইনের জোরে কিন্তু ফাঁক রাখা হয়। রেল লাইনের জোরে কিন্তু ফাঁক রাখা হয় কেন, যে রেল লাইনে যখন তাপ উত্তপ্ত উঠবে প্রখর রোদ্রে, তখন কিন্তু রেল লাইনের জোড়াগুলো কিন্তু গরমে জোড়া লেগে যেতে পারে। তার জন্য কি হচ্ছে, ওটা হালকা একটু ফাঁক রাখা হয়, তাহলে কিন্তু ওটা ফাঁকটা পরিপূর্ণ হয়ে যাবে। এবার আমরা জানবো একটা জিনিস, আমরা জানবো দ্বিধাতব পাত কাকে বলে। দ্বিধাতব পাত কাকে বলে, দ্বিধাতব পাত কাকে বলা হয়। দেখো, সাধারণ উষ্ণতায় যদি সমান দৈর্ঘ্য প্রস্থ ও বেধযুক্ত দুটি ভিন্ন ধাতু, ধরো একটা ধাতু এটা আছে, ধরো এটা আছে আমাদের পিতল দিয়ে তৈরি করছি, সমান দৈর্ঘ্য সমান প্রস্থ বেধ। আর একটা নিলাম একই সেম করে, এটাকে আমি রাখলাম কিসের, লোহা। মনে রাখবে কিন্তু এটা পিতল, এই পাতটা আছে পিতলের, এবং এই পাতটা আছে লোহার। এটা লোহা, এটা পিতল। একই দৈর্ঘ্য সমান, ক্ষেত্র দৈর্ঘ্যটাও একই, প্রস্থ একই, এবং বেদ মানে চওড়াটা কত আছে, মোটা কত আছে, একই রকম বেদ যুক্ত যদি দুটা ভিন্ন ধাতুর, একটা পিতল একটা লোহা, এটা ভিন্ন ধাতুর পাত, কে যদি রিভেট করে বা এটা দিয়ে যুক্ত করে দিলে, এই দুটোকে কিন্তু একসঙ্গে জোড়া করে দিলে, তাহলে যেটা পাত পাবো, এই দুটো ধাতুর যে পাত হলো, সেটাকে আমরা বলবো হয় দ্বিধাতব পাত। বুঝতে পারলে? তাহলে যখন আমি যে তাপ দিব, তাহলে তাপ দিলে কী হবে, লোহা থেকে পিতলের প্রসারণটা কিন্তু বেশি। এটা কিন্তু মনে রাখতে হবে যে লোহা একই পরিমাত্রা যদি তাপ দিই, তো লোহা থেকে পিতলটা বেশি প্রসারণ হবে, তাড়াতাড়ি হবে, লোহা কম হবে। তাহলে পিতলটা কি হচ্ছে, তাড়াতাড়ি প্রসারণ হলে কি হবে, সেটা কিন্তু বেঁকিয়ে যাবে। এটা কিন্তু বেঁকিয়ে যাবে। তাহলে বেঁকিয়ে পরিস্থিতিটা কীভাবে হয়ে যাবে, সেটা এরকম কিন্তু হয়ে যেতে পারে। প্রসারণে কিন্তু ভিন্ন প্রসারণ হবে, পিতল আলাদা বাড়লো, লোহা কিন্তু আলাদাভাবে বাড়ছে, তাহলে সেটা একটু বেঁকিয়ে যাবে। তো বেঁকিয়ে গিয়ে সেটা এরকম হতে পারে, এরকম করে এটা হতে পারে। তাহলে এই যে হচ্ছে সেটাকে, তাহলে উপরে কিন্তু পিতলটা থাকবে, উপরের পিতলটা থাকবে, আর মানে বেশি বেঁকে যাচ্ছে পিতলটা, যেটা বেশি বাঁকবে মানে পিতলটা বেশি বাঁকবে, আর লোহাটা কম বাঁকবে, সেই জন্য লোহাটা নিচে এবং পিতলটা উপরে। তাহলে এইটা যে হচ্ছে সেটাকে বলে দ্বিধাতব পাত। এর কাজ অনেক আছে। এর কাজ হলো তড়িৎ বর্তনী থেকে কোনো জিনিস যদি ছিন্ন করতে ব্যবহার করা হয়, তড়িৎ বর্তনীতে কোনো জিনিস ছিন্ন করার জন্য কিন্তু এটা ব্যবহার করা দ্বিধাতব পাত। এবং আয়রন, যেটা বাড়িতে আমরা আয়রন করি, সেটাতেও কিন্তু ব্যবহার করা দ্বিধাতব পাত। অনেক কিছু কাজে ব্যবহার করা হয়। তো দ্বিধাতব পাত আমাদের হয়ে গেল। এবার আমরা চলে আসবো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের কথা, আমাদের যদি কঠিন পদার্থের যদি বিবেচনা করি, কঠিন পদার্থের প্রসারণ যদি বিবেচনা করি, তার মধ্যে তিনটা প্রসারণ কিন্তু আমাদের ধরতে হবে: দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ। তাহলে এদের গুণাঙ্ক কাকে বলে, তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে। তাহলে আমি এখানে দেখো, আমি আর লেখার দিকে যাচ্ছি না, মানে লিখতে গেলে অনেকটা টাইম নষ্ট হয়ে যাবে। আমি শুধু বোঝানোর জন্য আমি বইয়ের সাহায্য নিয়ে নিলাম একটা, ঠিক আছে। তাহলে এখানে দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে। দেখো এখানে কী লেখা আছে, কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয়, তাকেই ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা রৈখিক প্রসারণ গুণাঙ্ক, এটাকে বলা হয় আলফা, ঠিক আছে। তাহলে এটাকে আমাদের বলছে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে।
তাহলে জিনিসটা কেমন আমি একটু শুধু আলোচনা করছি। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা কীভাবে ভাষায় লিখবে সেটাও কিন্তু জানতে হবে। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমি আগে বললাম যে কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হবে তাকেও এই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। তাহলে আমি ভাবলাম যে তাপমাত্রা আমি T1 ডিগ্রি সেন্টিগ্রেড আর T2 ডিগ্রি সেন্টিগ্রেড দুটো তাপমাত্রা ধরলাম, এটাই কোনো দণ্ডের দৈর্ঘ্য ধরো L2 এবং L1 এবং L2 হয়ে গেল। ঠিক আছে, তাহলে কি করলাম, মনে করি T1 ডিগ্রি সেন্টিগ্রেড একটা তাপমাত্রা নিলাম এবং T2 ডিগ্রি সেন্টিগ্রেড, এই দুটো তাপমাত্রায় যদি দিই তাহলে একটা দৈর্ঘ্য কঠিন ধরো একটা T1 ডিগ্রি সেন্টিগ্রেড একটা তাপমাত্রায় কোনো কঠিন পদার্থের ধরো দৈর্ঘ্য হচ্ছে L1, ঠিক আছে, দৈর্ঘ্য হচ্ছে L1 আর T2তে হয়ে গেল তোমার L2, এটা দৈর্ঘ্য তো বাড়বে। আমি যদি তাপ দিই T1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিই তাহলে কি হবে, এটা দৈর্ঘ্য বাড়বে। তা T1 ডিগ্রি সেন্টিগ্রেড আমি ধরে নিলাম যে দৈর্ঘ্যটা হচ্ছে L1 এবং T2 ডিগ্রি সেন্টিগ্রেডে দৈর্ঘ্যটা হয়ে যাচ্ছে L2। তাহলে এখান থেকে আমরা কি লিখে যাই সংজ্ঞা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সংজ্ঞা কি লিখতে পারি, আমি আগে বললাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটাকে কী দ্বারা প্রকাশ করা হয়, এটাকে আলফা দ্বারা প্রকাশ করা, আমি পাশে লিখে দিলাম এটাকে বলা হয় আলফা। এইটাই কিন্তু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যে একটা চিহ্ন, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এটা হচ্ছে চিহ্ন। তাহলে আলফা সমান কী হবে দেখো, আমি বলেছিলাম যে কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে, তাহলে এখানে দেখো আমি কি লিখতে পারি, প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ হবে প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য, তাহলে এখানে দেখো আমি লিখতে পারি কি এখানে দৈর্ঘ্য বৃদ্ধি হবে, এখানে দৈর্ঘ্য বৃদ্ধিটাকে বলছে, যে দৈর্ঘ্য বৃদ্ধি হবে সেটাকেই আমরা বলবো আলফা। দৈর্ঘ্য বৃদ্ধি কার সঙ্গে, এটা নিচে থাকবে প্রাথমিক দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য গুণিত এর নিচে কিন্তু বাইয়ের নিচে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি বা প্রাথমিক দৈর্ঘ্য গুণিত তাপমাত্রা বৃদ্ধি, তাপমাত্রা যেটা আছে সেটা বৃদ্ধি। যদি লেখাটা বুঝতে না পারো কিন্তু কথাটা শুনবে, কথা শুনলেও কিন্তু অনেকটা তোমাদের বুঝে যাবে। দেখো দৈর্ঘ্য বৃদ্ধি উপরে দেওয়া আছে কি আছে দৈর্ঘ্য বৃদ্ধি, নিচে বাই প্রাথমিক দৈর্ঘ্য মানে প্রথম যেটা দৈর্ঘ্য মানে এই দৈর্ঘ্যটা, প্রাথমিক দৈর্ঘ্যটা মানে এই দৈর্ঘ্যটা নিতে হবে, ইন্টু তাপমাত্রার বৃদ্ধি। তাপমাত্রার বৃদ্ধি কত হয়েছিল, T2 থেকে T1 বাদ দিলে তাপমাত্রার বৃদ্ধি পাবো। তাহলে অতএব আলফা সমান কী লিখতে পারি, এখানে দেখো দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়েছিল L2 থেকে L1 বাদ, L2 মাইনাস L1 লিখতে পারি। নিচে দেখো প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল L1 ইন্টু তাপমাত্রার বৃদ্ধি কত হয়েছে T2 মাইনাস T1, তাহলে এটাকে সাজিয়ে নেবে। তাহলে এখানে কি পাবো দেখো L2 সমান কি পাবো, এটা যদি ক্যালকুলেশন করো দেখো এটাকে যদি আমি এই সাইডে গুণ করি আর এটা যদি গুণ করি তাহলে দেখো L2 মাইনাস L1 সমান কি পাবো L1 আলফা ইন্টু T2 মাইনাস T1 পাবো, এটা পাবো। তাহলে অতএব কী লেখা যায় বা লেখাকে যায় L2-র মানটা আমি বের করবো। তাহলে দেখো L2 সমান L1টা এই দিক চলে যাবে, তা L1 দুটো আছে, এটা একটা এটা একটা আছে, তাহলে একটা কমন নিয়ে নিলাম, তাহলে একটা থাকবে 1 প্লাস এইটা পড়ে থাকবে আলফা T2 মাইনাস T1, এটা দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবে। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, এটা দ্বিতীয় বন্ধনী দিয়ে দিবে শুধু, তাহলে হয়ে যাবে। তাহলে কি পাওয়া গেল দেখো, এটা L2 সমান L1 1 প্লাস আলফা ইন্টু T2 মাইনাস T1, এটাই হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এটাকে বলে। আলফার মানটা যেটা হবে এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আলফার মানটা যেটা হচ্ছে এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আর যদি এটা সাজিয়ে লেখো তাহলে এইভাবে কিন্তু
দৈর্ঘ্য বৃদ্ধিটা লাস্টে দৈর্ঘ্য বৃদ্ধি কত হচ্ছে সেটা কিন্তু এখানে যদি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান দেওয়া থাকলো, তাপমাত্রা যদি কত দেওয়া থাকলো, আর প্রাথমিক দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, তাহলে L2 মান কত দৈর্ঘ্য বৃদ্ধি হলো, তাহলে সেটা কিন্তু আমরা বের করতে পারবো এই সূত্র দিয়ে। তাহলে L2 সমান L1 ইন্টু 1 প্লাস আলফা T2 মাইনাস T1, এটা কিন্তু বারবার মুখস্থ করবে তোমরা। সেম জিনিস এবার আমরা চলে আসবো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তাহলে কঠিন পদার্থের কি আছে? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আছে। তাহলে আমরা কি করব, এবার আমরা লিখব ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা কিন্তু একই, আগে যেমন দৈর্ঘ্য ছিল এটা কিন্তু ক্ষেত্র প্রসারণ হবে। একবার দেখে নেবে বইয়ে, আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলে। দেখো কোনো কঠিন পদার্থের প্রতি একক ক্ষেত্রফলে একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ ক্ষেত্র প্রসারণ হয় তাকে ওই পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। মনে রাখা কিন্তু খুবই সোজা। দৈর্ঘ্য প্রসারণ বললে দৈর্ঘ্য শুধু লাগাবে এই জায়গাটায়, আর এখানে এখানে তো তোমার দৈর্ঘ্য লাগাবে, আর যদি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে তাহলে এখানে ক্ষেত্রফলে লাগাবে, এখানে ক্ষেত্র লাগাবে, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে, সংজ্ঞাটা একই। তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের আমরা এটাকে বলি বিটা, মনে রাখবে, এটাকে মনে করি আমরা বলি বিটা। ঠিক আছে, বিটা দ্বারা প্রকাশ করা হয়, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কে বিটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা কি করি, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে আমরা ক্ষেত্রফল সবসময় এস দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, এস দিয়ে প্রকাশ করা হয়। তাহলে সেম জিনিস থাকবে, তাহলে বিটা সমান কি হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি, তার মানে S2 মাইনাস S1। আগে যেমন দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছিল তো L2 মাইনাস L1 করেছিলাম, এটা S2 মাইনাস S1 করবে, জিনিসটা কিন্তু সেম একই। আর প্রাথমিক দৈর্ঘ্য কত ক্ষেত্র ছিল, প্রাথমিক ক্ষেত্রফল S1 ছিল, আর তাপমাত্রা বৃদ্ধি তো একই থাকবে T2 মাইনাস T1। তাহলে দেখো এখানে এটা লিখতে পারি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, সেটা S2 মাইনাস 1, ক্ষেত্র বলে শুধু S লিখবে, আর এটা হলো বিটা। তাহলে দেখো এটা সরাসরি আমি কি লিখে নিতে পারি, তাহলে S2 সমান হচ্ছে S1, তারপর লিখবে দিয়ে দিবে 1 প্লাস এটা বিটা হবে, তারপরে T2 মাইনাস T1। এই সূত্রটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের বেলায় কিন্তু মনে রাখবে। এবার চলে আসবো আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ক। আয়তনের সময় কি ধরবে, সেটাকে ভি ধরবে হয়, আয়তন প্রসারণ গুণাঙ্ক। সংজ্ঞাটা সেম জিনিস একই, শুধু ক্ষেত্রফলের জায়গায় আয়তন করবে, একক আয়তনে যে আয়তন প্রসারণ হবে সেটা হলো আয়তন প্রসারণ গুণাঙ্ক। এটাকে দ্বারা কী দ্বারা প্রকাশ করা হয়, গামা দ্বারা। তাহলে এটাকে লিখবে গামা। ঠিক আছে, এটাকে লিখবে গামা দ্বারা। তাহলে এর কি হবে আমরা একই জানি, V2 মাইনাস V1, যেহেতু আয়তন হচ্ছে ভলিউম হচ্ছে, তাহলে V2 মাইনাস V1, আর নিচে কী হবে আগের যেটা ছিল V1, তারপরে হবে ইন্টু T2 মাইনাস T1। তাহলে এটাকে কী করা যাবে, V2 সমান V1 প্লাস এটা গামা হবে T2 মাইনাস T1, এই সূত্র। V2 সমান V1 ইন্টু 1 প্লাস গামা T2 মাইনাস T1। এটা হচ্ছে তোমার কি আয়তন প্রসারণ গুণাঙ্কের সময় যে আয়তন কতটা বাড়লো সেটার একটা পরিমাণে বের করার একটা সূত্র। ঠিক আছে, তাহলে এদের একক কি হয়, এদের একক দেখো, এই যে আয়তন প্রসারণ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, এদের একক কি হবে, এদের একক হবে দেখো আয়তনের একক কেটে যাবে। ঠিক আছে, তাহলে কি পড়ে থাকবে, শুধু তাপমাত্রা, নিচে তাপমাত্রা, তাহলে কি হচ্ছে পার ডিগ্রি সেন্টিগ্রেড, এটা সিজিএস পদ্ধতিতে, পার ডিগ্রি সেন্টিগ্রেড। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো ক্ষেত্রফলের ক্ষেত্রে কী হবে, S2 মাইনাস S1, এখানেও S কেটে যাবে, মানে এককটা কেটে যাবে, ক্ষেত্রফলের একক যেটা থাকবে, আর এটা কেটে গেল, তাহলে কী পড়ে থাকলো, শুধু তাপমাত্রাটা থাকছে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের বেলায় সেম, সেটা দৈর্ঘ্য কেটে যাবে, শুধু তাপমাত্রা। তার মানে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে, এককের ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য বা ক্ষেত্র এবং আয়তনের কোনো দরকার লাগছে না, এককের দরকার লাগছে না, শুধু কি লাগছে তাপমাত্রার এককটাই হচ্ছে এদের একক। তাহলে সিজিএসে পার ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এসআই যদি বলে তাহলে এর একক হবে পার কেলভিন। এটুকু শুধু আমাদের মনে রাখতে হবে, এককগুলো হয়ে গেল আমাদের।
হয়েছে। তারপরে আমরা চলে যাব তরল পদার্থ। এরপর আমরা তরল পদার্থ আসছি। দেখো, আর তার আগে আমি একটা জিনিস জেনে রাখবো, এটা খুব পরীক্ষাতে আসে, যে এই 3 ধরনের প্রসারণ আলফা, বিটা, গামা, 3 ধরনের প্রসারণের সম্পর্কটা কি। সম্পর্কটা মনে রাখবে, আলফা, বিটা, গামা এদের সম্পর্ক। এদের সম্পর্কটা কি? এর সম্পর্কটা আলফা সমান হচ্ছে বিটা বাই 2 সমান হচ্ছে গামা বাই 3। এই সম্পর্কটা খুব ইম্পর্টেন্ট, এটা দিয়ে অনেক অঙ্ক থাকে, অঙ্কগুলো করতে হবে, তার জন্য এটা কিন্তু বুঝে রাখবে। এই 3টা আলফা, বিটা, গামা এদের মধ্যে সম্পর্ক, মানে যে জিনিসগুলো তোমার খুব ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু একবার আমি শুধু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। যে জিনিসগুলো বুঝতে পারবে না সেই জিনিসগুলো কিন্তু আমি একটু করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার চলে আসছি আমি, কঠিন পদার্থের প্রসারণ আমাদের শেষ, এবার চলে আসবো তরলের প্রসারণ। তাহলে দেখবে কঠিন পদার্থের মধ্যে কার প্রসারণ সবথেকে বেশি? রূপোর প্রসারণটা সবথেকে বেশি। এটা কথা কিন্তু জেনে রাখবে যে কঠিন পদার্থের মধ্যে রূপোর এটা পরিবাহিতা যে প্রসারণ সেটা কিন্তু খুব বেশি হয়, ঠিক আছে। এবং সবথেকে কম হয় কাঁচের। কাঁচ বা তার থেকে ইনভার কিন্তু আরও কম, এর মধ্যে প্রসারণ হয় না, ইনভারের খুবই কম হয়। ইনভার মনে রাখবে এর কম। অ্যালুমিনিয়ামের অনেক বেশি হয়, অ্যালুমিনিয়াম যেটা আছে তার কিন্তু অনেক বেশি হয়। তারপর চলো তরলের তাপীয় প্রসারণ। এর আগে আমি কি করলাম, কঠিনের তাপীয় প্রসারণ। এবার আলোচনা করব আমরা তরলের তাপীয় প্রসারণ। তরলের তাপীয় প্রসারণ কি? আগে মেন জিনিসটা আমাদের এটা জেনে নিতে হবে যে তরলের তাপীয় প্রসারণ বলতে কি হয়। দেখো, ধরো তুমি একটা গাড়ির, ধরো মোটরসাইকেলের একটা ট্যাঙ্ক আছে। ট্যাঙ্কে কি হচ্ছে, পেট্রোল ভরলে, পেট্রোল ভরার পর কিছুক্ষণ রোদে থাকবে, দেখবে ওর মুখ দিয়ে তেল বেরিয়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, ভিতরে যে তরল ছিল সেই তরলটা কি হচ্ছে, তাপ বৃদ্ধিতে, উষ্ণতা বৃদ্ধিতে সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে তাপীয় প্রসারণ। তাপ পেলেই তরল কিন্তু প্রসারণ হবে, ঠিক আছে। তাহলে সব তরল সব রকম প্রসারণে প্রসারণ ক্ষমতা বিভিন্ন হয়। তাহলে আমি একটু আলোচনা করি। ধরো তরলের তাপীয় প্রসারণ জানার জন্য আমাদের কি করতে হয়, যে ডাইরেক্ট আমরা বুঝতে পারবো না যে তরল কতটা প্রসারণ হচ্ছে। আমরা কিন্তু বোঝার ক্ষমতা নেই, যে তরলকে দেখে বুঝে নিতে পারবো যে তরল কতটা প্রসারণ হলো, ঠিক আছে। যেটা কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এতটা প্রসারণ হচ্ছে, কিন্তু তরলের প্রসারণ কতটা হচ্ছে সেটা কিন্তু আমাদের এমনি দেখে বুঝতে পারবো না। তার জন্য আমাদের একটা পাত্রের দরকার হয়। ধরো তুমি বাড়িতে স্টোভ বা গ্যাস জ্বালিয়েছ, একটা আগুন জ্বলছে, ধরো আগুন জ্বলছে, আগুনের উপরে একটা পাত্র রেখেছ, ঠিক আছে। একটা পাত্র রেখে দিয়েছো, এই পাত্রটাতে তুমি কিন্তু জল ভরে দিয়েছো এই পাত্রটাতে। আচ্ছা আমি ভালো করে আঁকি একটু। ধরো একটা আগুনে তুমি এটা একটা পাত্র আছে, এই পাত্রটাতে তুমি গ্যাস আগুন জ্বালিয়েছ, আগুন জ্বলছে, এর মধ্যে জল রেখেছো, কিছুটা জল আছে, ঠিক আছে। তা জলটা কি হবে, তাপ যখন দিব জলটা কিন্তু ফুটতে থাকবে। তাহলে এটা হচ্ছে তরলের প্রসারণ, ঠিক আছে। তাহলে জলটা ফুটতে থাকবে, এটা হচ্ছে তরলের প্রসারণ। কিন্তু তরলের এটা হচ্ছে এক হিসাবে কিন্তু আপাত প্রসারণ, মানে আমি প্রকৃত প্রসারণ কিন্তু তরলের পাবো না। তরলের প্রকৃত প্রসারণ কখন পাবো, যখন পাত্রের প্রসারণটাও মাথায়। দেখো পাত্রের প্রসারণটা কি, আমি যখন আগুন তাপ দেব তখন কি হবে, তার সঙ্গে কিন্তু
এই যে পাত্র ছিল সেটা তো আগে গরম হবে, আগে তো পাত্রর পরে পাত্রর মধ্যে জল আছে, তাহলে পাত্রটাকে তো আগে গরম হতে হবে, আগে পাত্রটা গরম হবে, পাত্র গরম উপযুক্ত পরিমাণ গরম হয়ে তারপরে জলে যাবে, জলে তাপটা দিবে, তাহলে জলটা ফুটবে। তার মানে কতটা পরিমাণ এ কিন্তু তাপ শোষণ করছে, তাপ নিচ্ছে, এই পাত্রটা তাপ নিচ্ছে, তাপ নেওয়ার পরে কিন্তু ও জলটাকে গরম করছে। ঠিক আছে, ডাইরেক্ট তো জল আর গরম হচ্ছে না, এর পাত্রটাকে গরম করছে। তাহলে তাহলে তরলের প্রকৃত প্রসারণ করার জন্য, আমাদের তরলের প্রসারণ করার জন্য কিন্তু প্রকৃত প্রসারণ করার জন্য কিন্তু দুটো কথায় মাথায় রাখতে হবে। একটা তরলের আপাত প্রসারণ, তরল আপাত প্রসারণ মানে কি, ভিতরে যেটা প্রসারণ হচ্ছে সেটা, আর পাত্রের প্রসারণটাও কিন্তু আমাদের মাথায় ধরতে হবে। তাহলে তরলের তাপীয় প্রসারণ, তরলের প্রসারণ করার সময় আমাদের তরলের কি পাবো, প্রকৃত প্রসারণ, তরলের প্রকৃত, আসল প্রসারণটা কখন পাবো, তরলের প্রকৃত প্রসারণ তখনই পাবো যখন তরলের যে আপাত প্রসারণ, আপাতটা তোমরা বুঝতেই পারছো, ভিতরে যেটা তরল ফুটবে প্রসারণ হবে সেটাই তরলের আপাত প্রসারণ বলে। আপাত প্রসারণ প্লাস পাত্রের যে প্রসারণ আছে, তার মানে পাত্রের প্রসারণটাও কিন্তু আমাদের ধরতে হবে, না হলে কিন্তু হবে না। তো তরলের যে প্রকৃত প্রসারণ সময় কি হবে, পাত্রের প্রসারণটাও কিন্তু মনে রাখতে হবে। তাহলে কি হবে, পাত্রের প্রসারণটাও আমাকে নিতে হবে। হয়েছে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে তরলের প্রকৃত প্রসারণের সূত্রটা হচ্ছে তরলের আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ, এই দুটো মিলিয়ে কিন্তু প্রকৃত প্রসারণ হয়। আমি বুঝালাম কেন হচ্ছে, বুঝতে পারা গেল। তার তরলের প্রকৃত প্রসারণ এই দুটো জিনিস মিলে প্লাস করে যোগ করে কিন্তু একসঙ্গে এই দুটো মিলে হবে। তাহলে তরলের প্রসারণের সময় আমাদের দুটো প্রসারণ গুণাঙ্ক আসবে। কি হচ্ছে, একটা হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক, আর একটা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। একটা হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, যেটাকে বলা হয় রিয়াল, ঠিক আছে, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। আর একটা আমরা বললাম আপাত, আপাত প্রসারণ গুণাঙ্ক, সেটাকে বলে অ্যাপারেন্ট। অ্যাপারেন্টও বলতে পারো তুমি ইংরেজিতে, অ্যাপারেন্ট। তাহলে এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে। তরলের দুই ধরনের গুণাঙ্ক আছে, একটা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আর একটা হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক। দুই ধরনের তরলের ক্ষেত্রে আমরা পাওয়া যাবে। তাহলে আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, প্রশ্ন যদি আসে পরীক্ষায় যে তরল আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, আগে যেটা দৈর্ঘ্য প্রসারণ করলে সেই জিনিসটাই আছে। তাহলে আমি একবার দেখাই, দেখো এবার দেখবে তরলের আমার আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে। দেখো, প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য, মানে প্রতি ডিগ্রি উষ্ণতা তো বাড়াবেই তুমি, প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো তরলের একক আয়তনে যে আপাত প্রসারণ হয়, ঠিক আছে, কোনো তরলের একক আয়তনে যে আপাত প্রসারণ হয় তাকে আপাত প্রসারণ গুণাঙ্ক বলে। আর প্রকৃত হলে প্রকৃত লিখবে। তাহলে প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো তরলের একক আয়তনে যে প্রকৃত প্রসারণ হয় তাকে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলে। বুঝতে পারলে? তাহলে এর সূত্রটা কি হবে, এর সূত্রটা আমি ডাইরেক্ট লিখে দিলাম, সেম জিনিস, একই জিনিস কিন্তু। তাহলে সূত্র কি হবে, V2 সমান V1 1 প্লাস এটা গামা, এটা তো যেহেতু আমাদের আয়তন যেহেতু করছি তাহলে তো গামাই হবে, আয়তনটাকে গামা বলা হয়। আর যখন আপাত বলবো তাহলে অ্যাপারেন্ট মানে এ, এটা অ্যাপারেন্ট, ঠিক আছে। এটা যদি রিয়াল করছি তাহলে রিয়াল করবে, আর দিবে, যেহেতু প্রকৃত প্রসারণ গুণাঙ্ক করছি তাহলে আর ইন্টু T2 মাইনাস T1, এটা কিন্তু সূত্র মনে রাখবে। আপাতের ক্ষেত্রে কি হবে, একই, V2 সমান হচ্ছে V1 ইন্টু 1 প্লাস গামা, আপাত হচ্ছে অ্যাপারেন্ট মানে এটা নিতে হবে এখানে, তার উপর নিয়ে নেবে T2 মাইনাস T1। তাহলে দুই ধরনের প্রসারণ গুণাঙ্ক, একটা হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবং একটা আপাত প্রসারণ গুণাঙ্ক। হয়ে গেল। তাহলে তরলের প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে কিন্তু দুটো জিনিস ধরতে হবে সব সময়, একটা হচ্ছে পাত্রের প্রসারণ হচ্ছে প্লাস তরলের আপাত প্রসারণ হচ্ছে, এই দুটো মিলিয়ে কিন্তু তরলের প্রকৃত প্রসারণটা আমাদের পাওয়া যায়। এবার চলে আসবো আমরা গ্যাসের প্রসারণ। দেখো তাহলে এরপর আমরা আসবো কি হচ্ছে গ্যাসের প্রসারণ।
গ্যাসের প্রসারণ জিনিসটা কি? দেখো, গ্যাসের প্রসারণ আমরা চার্লসের সূত্র অনুযায়ী আমরা কি জেনেছিলাম? চার্লসের সূত্র অনুযায়ী আমরা কি ছিলাম? ভি ব্যারেজার টি, এটা ছিল তো। আয়তন উষ্ণতার সঙ্গে সমানুপাতে, উষ্ণতা বাড়লে আয়তনও বাড়বে। তার সঙ্গে কি হচ্ছে, আমরা যে কোনো গ্যাসের একটা ধর্মই হচ্ছে উষ্ণতা যদি বাড়ায় তার আয়তনের সঙ্গে সঙ্গে চাপও সমপরিমাণ বাড়বে। তাহলে চার্লসের সূত্র অনুযায়ী এখানে আমরা চাপটাকে স্থির রেখে আয়তন বাড়ানো হয়। তুমি যদি ধরো কোনো গ্যাসের আয়তন বাড়াবে, শুধু আয়তনটা বাড়াবে, তাহলে চাপটাকে কিন্তু স্থির রেখে বাড়াতে হবে। এমন জিনিস তৈরি করতে হবে যাতে চাপটা স্থির থাকবে, তাহলে কিন্তু আয়তনটা বাড়বে। এইভাবে কিন্তু আয়তনটা শুধু বাড়াবে। কিন্তু একটা গ্যাসকে সিম্পল আমি যদি উষ্ণতা দিই, তাহলে কী হবে? গ্যাসটার চাপও বাড়বে এবং আয়তনও বাড়বে, দুটোই বাড়ে। তার জন্য হয় আয়তন বাড়ালে চাপকে স্থির রাখতে হবে, যদি চাপ যদি বাড়াও তাহলে আয়তনটাকে স্থির রাখতে হবে। তাহলে দেখো, গ্যাসের প্রসারণের ক্ষেত্রে কি হচ্ছে, দুটো জিনিস আমাকে আসতে হচ্ছে। একটা হচ্ছে কি? আয়তন গুণাঙ্ক, আর একটা হচ্ছে চাপ গুণাঙ্ক। তাহলে গ্যাসের ক্ষেত্রে আমাদের দুটো জিনিস আছে, একটা কি হচ্ছে? আয়তন গুণাঙ্ক। আয়তন গুণাঙ্ক এই জিনিসটা জানতে হবে। আয়তন গুণাঙ্কের হবে গামা, এটা চাপ স্থির। আয়তন গুণাঙ্কের সময় চাপ স্থির, ওই জন্য এটাকে চিহ্ন করা হয় আয়তন গুণাঙ্কের এটা। আর 2 নম্বর হচ্ছে আমি লিখলাম এখানে চাপ গুণাঙ্ক। তাহলে চাপ যদি বাড়াই তাহলে কি স্থির রাখতে হবে? আয়তন কি স্থির রাখতে হবে? তাহলে গামা ভি, এই দুটোর কিন্তু সংকেত হচ্ছে এটা। তাহলে আয়তন গুণাঙ্ক হচ্ছে গামা পি, চাপ গুণাঙ্ক হচ্ছে গামা ভি। এবার যদি বলে আয়তন গুণাঙ্ক কাকে বলে? দেখো, আয়তন গুণাঙ্ক বলছে চাপটাকে যদি স্থির রেখে দাও, এখানে তো দেখে নাও একবার, তাহলে আমি বুঝে নিবে। আমি শুধু বই থেকে শুধু সংজ্ঞাগুলো আমি লিখছি না, লিখলে গেলে অনেক দেরি হয়ে যাবে, তার জন্য। দেখো, গ্যাসের আয়তন গুণাঙ্ক এটা দেখো, আয়তন গুণাঙ্ক কাকে বলে? চাপ স্থির রেখে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি পর্যন্ত বাড়ালে ওই গ্যাসের প্রতি একক আয়তনে যে আয়তন বৃদ্ধি হয় তাকে গ্যাসের আয়তন গুণাঙ্ক বলে। বুঝা গেল? চাপ স্থির রেখে আয়তন যখন আয়তন গুণাঙ্ক, তাহলে চাপটা কি স্থির থাকবে? তাহলে চাপ স্থির রেখে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সি থেকে 1 ডিগ্রি সি পর্যন্ত বাড়ালে ওই গ্যাসের প্রতি একক আয়তনে যে আয়তন বৃদ্ধি হয় তাকে ওই গ্যাসের আয়তন গুণাঙ্ক বলে। তাহলে এটা আমরা একটু বুঝিয়ে নিই। দেখো, এখন 0 ডিগ্রি 0 ডিগ্রি সি কেন বলা হচ্ছে? এর আগেগুলো তো বলেছিলাম T1 T2 এগুলো তাপমাত্রা করেছিলাম, কিন্তু এখানে কিন্তু 0 ডিগ্রি সি আমাদের কিন্তু ধরতে হবে। সংজ্ঞাটাতে দেখো, একবার ভালো করে দেখে নাও। এই যে দেখো, চাপ স্থির রেখে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি পর্যন্ত বাড়ালে ওই গ্যাসের আয়তনে যে আয়তন বৃদ্ধি হয় তাকে গ্যাসের আয়তন গুণাঙ্ক বলে। তাহলে 0 ডিগ্রি কেন বলে? তাহলে দেখো, গ্যাসের একটা ধর্ম হচ্ছে খুব প্রসারণশীলতা কঠিন আর তরলের থেকে সবচেয়ে বেশি। তাহলে গ্যাসের প্রসারণ ক্ষমতাটা কি? গ্যাসকে দেখো, একটু যদি তাপ পাই কিন্তু গ্যাস উড়ে যায়। ঘরের তাপমাত্রায় যদি গ্যাস রাখো তাহলে ঘরের তাপমাত্রায় গ্যাস কিন্তু উড়ে যায়। তাহলে গ্যাসের প্রসারণটা খুব বেশি, সব থেকে বেশি। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেডেও কিন্তু গ্যাস কিন্তু অনেক প্রসারণশীল। 0 ডিগ্রি, ওই জন্য 0 ডিগ্রি ধরে নিতে হয় যে গ্যাস 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 ডিগ্রি সেন্টিগ্রেড, বা এই গ্যাসগুলো কিন্তু প্রসারণ। যেমন তরলকে যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলে কিছু একটা বুঝতেই পারবে না যে কতটা বাড়লো কি কমলো, এটা হবে না। কিন্তু গ্যাসের ক্ষেত্রে 0 ডিগ্রি সেন্টিগ্রেডও ধরা হয়, কারণ এর কিন্তু প্রসারণটা প্রচুর প্রসারণ ক্ষমতা। তাহলে দেখো, তাহলে 0 ডিগ্রিতে ওই জন্যই আমাদেরকে ধরতে হয়। তাহলে 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমি ধরলাম যে স্থির চাপে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন, একটা 0 ডিগ্রি তাপমাত্রা নিলাম আর একটা তাপমাত্রা নিলাম T ডিগ্রি সি, এই দুটো বাড়ালাম। এই 0 ডিগ্রি থেকে T ডিগ্রিতে গেলাম। তাহলে প্রথমে ছিল আয়তন হচ্ছে V0, তারপর আয়তন আমাদের হয়ে যাচ্ছে VT। ঠিক আছে, এটা হচ্ছে আয়তন, মনে রাখবে। আয়তন প্রথমে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে ছিল V0, T ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে VT। তাহলে এর সংজ্ঞাটা কী হবে? এর যদি আমি বের করি যে চাপ গুণাঙ্কের যদি সূত্রটা বের করি তাহলে কী হবে? আয়তন গুণাঙ্কের সূত্রটা যদি বের করি তাহলে কী হবে? দেখো, গামা পি, এটা হচ্ছে গামা পি আয়তন গুণাঙ্ক, সমান কি বললাম? যে ভিটি থেকে V0 নিয়ে আসবো। তাহলে আয়তন প্রসারণ হচ্ছে ভিটি থেকে V0, আয়তন হয়েছে কার ক্ষেত্রে? এখানে হচ্ছে V0 একক আয়তনে, প্রথম যেটা আয়তন ছিল সেটা।
V0 প্রাথমিক আয়তন, আর তাপমাত্রা এখানে বৃদ্ধি হচ্ছে টি ডিগ্রি সেন্টিগ্রেডটা বৃদ্ধি করলাম 0 থেকে, এটা 0, ওই জন্য আমার 0টা লেখার দরকার নেই, শুধু টি লিখে দিলাম। তাহলে এখানে হচ্ছে টি ডিগ্রি সেন্টিগ্রেডে। তাহলে এটাকে আমি যদি বা লিখতে পারি কি VT সমান V0, দেখবে ক্যালকুলেশন করবে এটাই আসবে 1 প্লাস গামা পি ইন্টু টি। এটা হচ্ছে আমাদের সূত্র। আয়তন গুণাঙ্ক, চাপ গুণাঙ্কটাকে দেখো, চাপ গুণাঙ্ক কী হবে, চাপ গুণাঙ্কর ক্ষেত্রে আমাদের সেম হবে। তো চাপ গুণাঙ্ক গামা ভি সমান কী হবে, একই রকম এটা চাপ গুণাঙ্কের ক্ষেত্রে হয়ে যাবে, এটা আমাদের কি হবে পিটি মাইনাস চাপ মাইনাস, আবার যদি একই সেম কিন্তু জিনিসটা কিন্তু আমাদের হয়ে যাবে। চাপ গুণাঙ্কের ক্ষেত্রে আয়তনটাকে স্থির রাখবো, চাপটাকে বাড়াবো, তাহলে এটা হয়ে যাবে ভিটি মাইনাস V0 বাই V0 ইন্টু টি, এটা গামা ভি। তাহলে এটা সমান কী হবে, বা ভিটি সমান V0 1 প্লাস গামা ভি ইন্টু টি, এই সূত্রটা করবে। তাহলে এটা হচ্ছে চাপ গুণাঙ্ক, সরি এটা আমরা পি লিখবো যেহেতু চাপ বাড়াচ্ছি, এটা চাপ, আর একটা আয়তন ছিল এটা চাপ হবে। তাহলে এটা পি করবে, পিটি সমান P0 1 প্লাস, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু করবে। চাপ গুণাঙ্কর ক্ষেত্রে কি হবে, চাপ শুধু আমরা আয়তন স্থিরকে চাপ বাড়াবো, তো চাপটা কী ছিল, প্রাথমিক চাপ ছিল আমার P0 আর লাস্টে হচ্ছে পিটি। তাহলে এখানে প্রাথমিক চাপ P0 ইন্টু তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে টি, তাহলে পিটি ইজ ইকুয়াল টু P0 1 প্লাস গামা ভি ইন্টু টি, এটা হচ্ছে চাপ গুণাঙ্ক। তাহলে চাপ গুণাঙ্ক এবং আয়তন গুণাঙ্ক আমাদের জানা হয়ে গেল। এরপরে আমরা চলে আসব, আর এককগুলো কিন্তু সেম, এককগুলো কিন্তু সেম থাকবে, ঠিক আছে। ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি খুব তাড়াতাড়ি এবার করছি। এবার আমরা করব তাপ পরিবাহিতা, ঠিক আছে, তাপ পরিবাহিতা, এটা কিন্তু শেষ, তাপ পরিবাহিতা, ঠিক আছে, তাপ পরিবাহিতা। তো তাপ পরিবাহিতা আমাদের কাকে বলে, বা তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক যেটা বলবে সেটা কিন্তু হবে। দেখো একটা জিনিসের ভিতর দিয়ে তাপ যে পরিবহন করবে, তাপ পরিবহন যে একটা, ধরো একটা জিনিস আছে, ধরো এটা আমি একটা উদাহরণ, এতে একটা বস্তু আছে একটা, বা তুমি একটা কি করবে আয়তকার পাত, ধরো এটা আয়তকার ক্ষেত্র আছে, এটা পাত আছে, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। তাহলে এটা আয়তকার পাত আছে, ধরো আয়তকার পাতের মতো লাগছে, এখানে দেখো, তাহলে আয়তকার পাতের এই দেখো একটা চওড়া পাত আছে, যার মধ্যে চওড়া আছে, এটা একটা চওড়া আছে বেদ, এই দিকে একটা ক্ষেত্রফল হচ্ছে, তার উল্টো দিকে একটা ক্ষেত্রফল আছে, এ দেখো এটা একটা চওড়া, এতটুকু চওড়া আছে, মানে বেদটা দেখো কতটা চওড়া হচ্ছে, এতটুকু চওড়া, এটুকু চওড়া, আর এই দিকে উপরে একটা ক্ষেত্রফল আর ভিতরের দিকে একটা ক্ষেত্রফল। তাহলে দেখো যখন তাপ যাবে তখন কি হবে, দেখো এদিক থেকে এই ক্ষেত্রফলের তাপ গেল, আর এই ক্ষেত্রফল দিয়ে তাপ কিন্তু আমাদের বেরিয়ে যাবে, হবে তো। একটা যদি আয়তকার ক্ষেত্রে একটা ব্লক নাও এরকম কাঠের, বা আয়তকার যে কোনো জিনিসের ব্লক না, তাহলে এই দিক থেকে একটা তাপ দিলাম, আর তাপটা এ পারটা আসবে, তাহলে তাপ যদি আসে তাহলে লম্বভাবে, একদম লম্বভাবে তাপ বেরিয়ে যাবে, দেখো এইভাবে লম্বভাবে তাপ কিন্তু আমাদের বেরিয়ে যাবে, একদম লম্ব করে এভাবে তাপ পড়লো, তাপ এটা দিয়ে বেরিয়ে গেল, লম্বভাবে তাপটা বেরোচ্ছে। তাহলে দেখো এই জিনিসের কি আছে, এর সূত্রটা হচ্ছে আমাদের তাপ পরিবাহিত সূত্রটাই হচ্ছে আমাদের মনে রেখে নিতে হবে বারবার। এই যে তাপ পরিবহন হচ্ছে, এটা কার সঙ্গে সমান হচ্ছে, এটাকে বারবার মুখস্থ করে নেবে, টি বাই ডি, ঠিক আছে, এটাকে কিন্তু বারবার মুখস্থ করবে। কিউটা হচ্ছে কি, তাপ পরিবহন, কতটা তাপ যাবে সেটা কিন্তু এটার দ্বারা বোঝা যাচ্ছে কিউ, এটাকে হলো ভ্যারেজার। এটাকে কি হচ্ছে ক্ষেত্রফল, দেখো এটা হচ্ছে কতটা ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এটাকে মাপবে দৈর্ঘ্য, এর ক্ষেত্রফল কতটা, ক্ষেত্রফলের একটা ব্লক নিয়েছি, এটা ক্ষেত্রফল θ2 মাইনাস θ1, মানে দেখো এই দিকে তাপটা আমি ধরেছি θ2 আর এইদিকে ধরেছি θ1, তাহলে কোন দিকে তাপটা আসবে, দেখো কোন দিকে আসবে, θ2, মানে তাপমাত্রা যদি বেশি হয়, ধরো θ2 গ্রেটার দেন θ1, তার মানে এখানে θ2টা বেশি, তার মানে এইদিকে তাপটা যাবে, এদিকে তাপটা যাবে,
বুঝতে পারছো তো? এদিকে তাপটা যাবে, কারণ θ2টা বেশি, θ1টা কম, তাহলে যেদিকে তাপ কম সেদিকে তাপ পরিবহন হবে। তাহলে ধরো এই দিকটা আমি θ2 ধরেছি, এই দিকটা, আর এই দিকটা তাপ বেরোবে θ1, তাহলে তাপটা কোন দিকে যাবে? এখান থেকে পড়ে এদিকে বেরোচ্ছে, বুঝতে পারলে? এর উপর কিন্তু নির্ভর করবে। আর টিটা কি হচ্ছে আমাদের? এটা একটা হচ্ছে সময়, মানে সময়, কতটা সময় ধরে আমি কাজটা করছি। আমি ধরো 1 ঘন্টা ধরে করছি বা 30 মিনিট ধরে করছি, কতটা সময় ধরে করছি তার সঙ্গে সমানুপাতিক। আর ডি হচ্ছে বেদ মানে কি? এই যে চওড়া, কতটা চওড়া আছে, এটা বেদটা কত বেদ নিচ্ছি। আমি যদি ছোট চওড়া নিই, কম চওড়া নিই, তাহলে কি হচ্ছে দেখো, এখান থেকে আমি বুঝিয়ে দিচ্ছি। ক্ষেত্রফল যত বাড়বে তত তাপ পরিবাহিতাটা বেশি হবে। ক্ষেত্রফল মানে এই ক্ষেত্রফলটাকে আমি এত চওড়া করি, এত বড়, তাহলে কী হবে? তাপ পরিবহনের ক্ষমতাটা কিন্তু বাড়বে। θ2 - θ1 এর পার্থক্য যতটা বেশি হবে। পার্থক্য মানে কি বললাম? যে তাপমাত্রার পার্থক্য। এখানে যদি 30 ডিগ্রি করি আর এটাকে যদি 10 ডিগ্রি করি, তাহলে কী হবে? তাপ বাড়বে। এটাকে যদি 50 করি, এদিকে 10 করি, তাহলে কী হবে? আরও বাড়বে, কারণ পার্থক্যটা বেশি। কারণ 50 ডিগ্রি তাপমাত্রা এত হবে, 10 ডিগ্রিতে আরও বেশি করে যাবে। আমি যদি এটাকে আরও 0 ডিগ্রি, এদিকে বরফের মতো করে রাখলাম এই সাইডটা, আর এই সাইডটা 100 ডিগ্রি, তাহলে কী হবে? আরও তাড়াতাড়ি গরম হবে এই সাইডটায় যাবে, বুঝতে পারছে তো? তাহলে তাপমাত্রার পার্থক্যর সঙ্গে সমানুপাতিক। তাপমাত্রার পার্থক্য যত হবে তত তাপ পরিবহন হবে। সময়ের সঙ্গে আমি ধরো 1 সেকেন্ড চালালাম, তাহলে কতটা তাপ যাবে? আমি যদি 1 মিনিট চালাই আরও বাড়বে। 1 ঘন্টা করলাম, আরও তাপটা আসবে। তাহলে তাপ পরিমাণটা কী হবে? সময়ের সঙ্গে। কিন্তু এইটা বেদের সঙ্গে ব্যস্তানুপাতিক। কি? এটা যত বাড়বে এটা কমবে। তাহলে বেদটা যত চওড়া হবে, বেদটা যত মোটা হবে, তত এর পরিবহন ক্ষমতা কিন্তু কমে যাবে। কেমন করে? দেখো এটা বেদটা কত চওড়া আছে? এতটা, তাহলে পরিবহন ক্ষমতাটা একটু যাচ্ছে। আমি যদি এত মোটা একটা নিই, এত মোটা একটা ব্লক নিই, এত মোটা, তাহলে কী হবে? এর যেতে অনেক টাইম লাগবে, ধীরে ধীরে যাবে। তাপ পরিবহন ক্ষমতাটা কিন্তু রোধ হয়ে যাচ্ছে, মানে কমে যাচ্ছে। তাহলে কী হচ্ছে? এটা একটা বাধা পাচ্ছে। এটা তাপীয় রোধ বলা হয়। তাপীয় রোধটা আমি পরে বুঝাচ্ছি। একটা বাধা পাচ্ছে তাপীয় রোধ, তাহলে এটা এর সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে এটাকে আমরা যদি করি, কিউ সমান একটা ভ্যারেজার যদি আসে, এটাকে ধ্রুবক আসতে হয় সমান করলে, তাহলে কে ইন্টু এ θ2 মাইনাস θ1 ইন্টু টি বাই ডি। তাহলে বা কে এর মান কত পাবো? তাহলে কে এর মানটা কত পাবো? তাহলে দেখো, কে এর মানটা পাবো এ ইন্টু θ2 মাইনাস θ1 ইন্টু টি বাই কিউডি। এটা হচ্ছে কে এর মান। কে এর মানটা হচ্ছে, সরি একটু ভুল হয়ে গেল, আমি তো। তাহলে কে এর মানটা কী হচ্ছে? দেখো, কিউ ডি বাই এ θ2 মাইনাস θ1 ইন্টু টি। এটা হচ্ছে কে এর মানটা হচ্ছে কি? এটা মানে কে এর মানটা হচ্ছে এটা, কিউ ডি বাই এটা হচ্ছে নিচে চলে আসবে এ θ2 মাইনাস θ1 টি। তাহলে দেখে এটাকে বলছে তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতা। এটাকেই বলা হচ্ছে আমাদের কি? তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতা। তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতা, এটাই বুঝা গেল। কে এর মানটা এটা হচ্ছে তাপ পরিবাহিতা। কে এর মানটা কার উপর নির্ভরশীল? এইটুকুর উপর নির্ভরশীল। তাহলে এখানে দেখো, আমি যদি এর মান 1 ধরি, এর মান 1 ধরে নিলাম, এটারও মান, এই যে পার্থক্য, তাপমাত্রার পার্থক্য যদি 1 ধরি, একক 1 ধরি, টি এর মান মানে সময়টাও যদি 1 ধরি, আর তাহলে ডি এর মানটাও যদি আমি 1 ধরি, তাহলে কি হবে? কিউ এর মানটা কি পাবো? কে এর সমান। এগুলো সব এক করে দিলাম, তাহলে একে তো কোনো ভ্যালু নেই। তাহলে কি পড়ে থাকলো? শুধু কিউ পড়ে থাকলো। তাহলে যদি এগুলো সবটা 1 করি, তাহলে যে তাপের পরিবহনটা, সেটাকে আমরা তাপ পরিবাহিতাঙ্ক বলবো। একবার সংজ্ঞাটা তোমরা দেখে নিবে বই থেকে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি যেটা বললাম সেটাই কিন্তু। দেখো, একক বেদ নিয়েছে, এক বেদ, একক প্রস্থচ্ছেদে 1 নিয়েছে। ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পদার্থের একটি ফলকের, এই যে ফলক, এটা ফলক বলা হয়, এই ফলকের দুটো পৃষ্ঠের, এই দুটো পৃষ্ঠে উষ্ণতার পার্থক্য 1 নিতে হবে, 1 ডিগ্রি হলে উষ্ণতার স্থিতি অবস্থায়, উষ্ণতা যখন স্থিত অবস্থায় হয়ে যাবে, ওই ফলকের এক পৃষ্ঠ থেকে অপৃষ্ঠ, মানে এই ফলকের এই পৃষ্ঠ থেকে এই পৃষ্ঠে আসছে, এই পৃষ্ঠ থেকে লম্বভাবে মানে একদম লম্বভাবে যাবে, এইরকম লম্বভাবে প্রতি একক সময়টা টিটা একক, যে তাপ পরিবাহিত হয় তাকে ওই পদার্থের তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক বলো। ঠিক আছে? তাহলে তাপ পরিবাহিতার একক কি? দেখো, তাপ পরিবাহিতার একক হচ্ছে, এখানে দেখো, তাপের একক কি হচ্ছে? ক্যালোরি। তাহলে এটা হয়ে যাচ্ছে ক্যালোরি একক, ক্যালোরি, তাপের একক ক্যালোরি। এটা কি বেদের একক কী হবে? মিটার। আর এখানে ক্ষেত্রফল মিটার স্কয়ার, তাহলে মিটার কেটে গেল, তাহলে মিটারটা একটা পার মিটার হয়ে গেল, হচ্ছে পার মিটার।
দেখো নিচে তাপমাত্রা আছে, এটাকে কেলভিন পার কেলভিন, এবং সেকেন্ড নিচে সেকেন্ড আছে পার সেকেন্ড। এটা কিন্তু আমাদের একক, বুঝতে পারলে, একক। ক্যালোরিকে এটা হলো সিজিএসএ একক হচ্ছে এটা। যদি এসআই করি তাহলে কি হয়ে যাবে, ক্যালোরির এসআই হয়ে যাবে জুল, ঠিক আছে। তাহলে জুল লিখবে পার মিটার পার কেলভিন পার সেকেন্ড, এটা হয়ে যাবে। আচ্ছা, সিজিএসএ যদি এটা করো তাহলে এটা সেমি করে নেবে, সিজিএসএ সেমি হবে। আর তোমার এটা হয়ে যাবে কেলভিনটা তো হবে না, ওটা সেন্টিগ্রেড পার সেন্টিগ্রেড, ঠিক আছে। এটা সিজিএসএ এসআই যখন করবে তখন এটা হয়ে যাবে জুল, এটা সেমিটাকে মিটার হয়ে যাবে, আর সেন্টিগ্রেডটা হয়ে যাবে কেলভিন, আর সেকেন্ডটা তো সেকেন্ডই থাকছে। এটা হচ্ছে এসআই এককে, আর এটা হচ্ছে সিজিএসএ এককে, তাপ পরিবাহিতাঙ্কের এককগুলো হয়ে গেল। এবার যদি আমি তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা যদি বের করি, কে এর মাত্রা, তাহলে মাত্রাটা তোমরা মনে রেখে দিবে। মাত্রা তো বের করতে আমি আগে শিখেছিলাম, আগের চ্যাপ্টারগুলো দেখবে 9-এর ক্লাসে, মাত্রা কীভাবে বের করতে হয় সেখান থেকে পারবে। তাহলে এটা হচ্ছে এম এল স্কোয়ার T⁻², ঠিক আছে, ইন্টু এই যে বেদটাকে হচ্ছে এল দৈর্ঘ্য, আর তাপ 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 মানে একটা শক্তির মাত্রা যেটা সেটা কিন্তু লিখবে এম এল স্কোয়ার T⁻² শক্তির মাত্রা, ঠিক আছে। আর এলটা বেদ মানে কি এল, একটা মিটার কত চওড়া তার জন্য এল ধরবো, ঠিক আছে। এটা ক্ষেত্রফলের কি হয়, এল স্কোয়ার হয়, আমরা জানি দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এল স্কোয়ার। তাপমাত্রা পার্থক্য থিটা, আর সময়ের মাত্রা হচ্ছে টি। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কি পাবো, এম এল T⁻³ θ⁻1। এটা হচ্ছে কে এর এক মাত্রা। কে এর মাত্রা যদি বলে এটা লিখবে, আর কে এর একক যদি বলে এটা লিখবে। এভাবে কিন্তু তোমরা বাড়িতে বারবার প্র্যাকটিস করবে, এটা খুব ইম্পর্টেন্ট। VI আমি বলে দিলাম মাধ্যমিকে কিন্তু আসার চান্স বিশাল, তাহলে এই জিনিসটা তোমরা করবে। এরপরে চলে আসছি আমরা লাস্ট, যে তাপীয় রোধ আর তড়িৎ রোধেরটা কী, তাপীয় রোধ আর তড়িৎ রোধটা কী। তাপীয় রোধকে তড়িৎ রোধের সঙ্গে আমাদের তুলনা করা যায়, তাহলে দেখো কীভাবে করা যায়। তাহলে কি করব আমরা, তাপীয় রোধ, একটা রোধ মানে বাধা, তাপটাকে বাধা দিবে আসতে, সেটা তাপীয় রোধ। আর একটা তড়িৎটাকে যদি বাধা দেয় সেটাকে বলা হয় তড়িৎ রোধ। এর মধ্যে কি সদৃশ আছে, মানে একই কি আছে, তাপীয় রোধ আর তড়িৎ রোধ। দেখো আমরা কি করেছিলাম, কিউ সমান কে এ θ2 - θ1 ইন্টু T/D। এই সূত্রটা বারবার মুখস্থ থাকবে, এটা তো আমরা জানি। এই সূত্রটা তাপ পরিবাহিতাঙ্কর যেটা সূত্র আছে তাপ পরিবাহিতার, এটা সূত্র, তাপ পরিবহনের সূত্র এটা। তাহলে এখানে দেখো কিউ, টিটাকে এদিক নিয়ে আসছি, তাহলে Q/T লিখতে পারি, বাদ বাকি পড়ে থাকলো কে এ θ2 - θ1/D, এটা লিখতে পারি। এবার দেখো এটা হচ্ছে তাপীয় রোধের, তাপের ক্ষেত্রে কিন্তু এটা লিখতে পারি। এখন দেখো আমি তড়িৎ যদি রোধ করি, তড়িতের ক্ষেত্রে যদি চলে আসে, তড়িৎ আমরা কি করেছিলাম, একটা যদি তার নিই, একটা তার যদি নিই আমরা, এর মধ্যে যদি তড়িৎ বহন করব, তাহলে যেখানে ভোল্ট V2, একদিকে নিলাম V1 আর একদিকে নিলাম V2, ঠিক আছে। একদিকে নিলাম তড়িৎ বিভব থাকবে, তো দুদিকে দুটো বিভব থাকবে, তাহলে তো ইলেকট্রনটা যাচ্ছে এর মধ্যে দিয়ে, তাহলে V1 আর V2, তাহলে এটাকে আমরা এই যে যেখানে θ2 মানে এখানে তাপগুলো যাচ্ছিল, আর এখানে কি হবে, V1 থেকে V2 আধানগুলো ভিতরে যাবে, কিন্তু কিভাবে যাবে, V1 বিভবের পার্থক্য হবে। এখানে যেমন তাপমাত্রার পার্থক্য হচ্ছে, তাপমাত্রার পার্থক্যতে তাপ যাচ্ছে, এখানে কিন্তু বিভবের পার্থক্য থাকলে কিন্তু এর মধ্যে দিয়ে তড়িৎ যাবে। তাহলে এর θ2 - θ1কে এখানে লিখতে পারি, একই সেম লিখতে পারি, কি লেখা যায়, যে V1 - V2 লেখা যায় তো। এটাকে আমি আরেকটু সোজা করে এটাকে আরেকটু করে নিচ্ছি আমি, সমান দেখো θ2 - θ1 এটা লিখতে পারি। নিচে এটা দেখো, এটা কেটা ছিল উপরে, তাহলে এটাকে আমি লিখতে পারি 1/K লেখা যায়, 1/K। আর এটাকে যদি নিচে নামাই তাহলে D/A হয়ে যাবে, এটা হবে তো। এটা আমি এখানে করে রেখে দিলাম, এটা ঠিক আছে, 1/K × D/A, এটুকু আমি করে রাখলাম এই জায়গাটায়, মনে রাখবে কি করলাম। এবার দেখো এটা তড়িৎ যাচ্ছে, ইলেকট্রন যাচ্ছে এর ভিতর দিয়ে, তাহলে এর V1 - V2 এই জায়গাটাতে আমরা কি বসাবো, V1 - V2, সেম কেস। কে তো এখানে দেখো আমাদের
প্রবাহ মাত্রার সূত্র আমরা কি জানতাম? আমি প্রবাহ মাত্রার সূত্র জানতাম I সমান কি হচ্ছে V/R, তার মানে বিভবের পার্থক্য বাই আর। এটা তো ছিল আমাদের, এটা সূত্র ছিল। তড়িৎ চ্যাপ্টার থেকে গেলে এটা বুঝতে পারবে, এটা তড়িতের চ্যাপ্টার থেকে সূত্র। তাহলে এটা আমরা লিখতে পারি I সমান V/R বা V1 - V2/R। তাহলে সমান কি লিখি দেখো, V1 - V2। আর সমান কি, এটা তড়িৎ চ্যাপ্টারতে আছে, আমি এখানে শুধু সংক্ষেপভাবে লিখে দিচ্ছি। আর সমান রো, এটা বলে রোধাঙ্ক, ঠিক আছে, রো ইন্টু L/A, যদি দৈর্ঘ্য দাও L আর বেদ যদি নাও D/A, মনে রাখবে এটা রো ইন্টু, এটা সূত্র কিন্তু হয় রোধের, রোধ আর মানে রোধ, এর সূত্র কিন্তু এটা হয়। তাহলে আর এর জায়গায় আমি এটা বসিয়ে দিই, তাহলে কি হবে, আর এর জায়গায় আমি এটা দিল রো ইন্টু D/A, রো এটা রোধাঙ্ক। তাহলে এখানে দেখো তাপীয় রোধ কাকে বলে, এখানে দেখো তড়িৎ রোধ, এখানে দেখো তড়িৎ রোধ হচ্ছে আর এর মানটা এখানে কি হচ্ছে রো ইন্টু D/A। সেম জিনিস এখানে দেখো রো ইন্টু D/A, একই সেম হয়েছে। তাহলে এটাকে যেমন তড়িৎ রোধ বলি আরটাকে, তাহলে এখানে আমরা এটাকে কি বলতে পারি, তাপীয় রোধ। তাহলে তাপীয় রোধটাকে কি বলবো আমরা, তাপীয় রোধটাকে আমরা কি লিখতে পারি, 1/K ইন্টু D/A। তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন থাকে তাহলে আমার তাপীয় রোধের টাকাকে বলবে 1/K ইন্টু D/A। তাপীয় রোধ, তড়িৎ রোধ যেমন আমরা পাই সূত্র থেকে রো ইন্টু D/A, তাহলে এটা হচ্ছে তড়িৎ রোধ যদি হয়, তাহলে সেম কেস তো এটাও হবে তাপীয় রোধ, ঠিক আছে। তাপীয় রোধটা কী হবে, 1/K ইন্টু D/A। বুঝতে পারলে? এটাকে না বুঝতে পারলে বারবার চ্যানেলটাকে বারবার, এই যে ভিডিওটাকে বারবার দেখতে থাকবে, পজ করে দেখতে থাকবে, তাহলে বুঝতে পেরে নেবে। তাহলে 1/K ইন্টু D/A। এবার দেখো তড়িৎ রোধ, রোধাঙ্ক, তাপীয় রোধাঙ্ক, তড়িৎ রোধাঙ্ক তো আমরা জানি, এটা হচ্ছে রোটা হচ্ছে তড়িৎ রোধাঙ্ক, রো এটা হচ্ছে, এটাকে তড়িৎ রোধাঙ্ক বলে, মনে রাখবে এটাকে বলে তড়িৎ রোধাঙ্ক। তাপীয় রোধাঙ্কটা কি দেখো, তাপীয় রোধাঙ্ক, দেখো রো এর জায়গায় কি এসছে এখানে, দেখো রো এর জায়গায় কি এসছে, দেখো রো ইন্টু D/A, এটাও সেম কেস D/A রো, তাহলে রো এর জায়গায় কি এসছে 1/K। তাহলে তাপীয় রোধাঙ্ককে কি বলবো, 1/K। তাপীয় রোধাঙ্কর মান হচ্ছে 1/K, তাপীয় রোধের মান হচ্ছে 1/K ইন্টু D/A, তাপীয় রোধাঙ্ক হচ্ছে 1/K। বুঝা গেল? তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমরা বারবার মুখস্থ করবে। তাহলে আজ এই পর্যন্তই, এরপরে আমরা তড়িৎ চ্যাপ্টার নিয়ে আসবো, চলো তড়িৎ, সেগুলো আমরা কিন্তু একটু করে দেখিয়ে দেবো। চলো তড়িৎগুলো চ্যাপ্টার এবার ক্লাস 10-এর। তাহলে অবশ্যই পাশে থাকবে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। আজকে আসি তাহলে, ধন্যবাদ।